মেহনুর খুব কষ্টে দুর্বল হাতটা নিজের কপালে উঠালো। হাতের উল্টো পিঠে কপাল ছুঁয়ে বুঝল তার জ্বরটা এখনো কমেনি। পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে একটু সময় লাগলো ওর। সেই গাড়ির ঘটনা থেকে একে একে সবটুকু ঘটনা মনে করতেই হঠাৎ মাহাতিমের জন্য চিন্তিত হয়ে উঠল। মাহাতিম কোথায়? তারা কি বাড়িতে ফিরেছে? কিন্তু বাড়িতে ফিরলেও এই রুমটা একদম অচেনা। কোথায় আছে এখন? এই রুমটা ভুলেও আনসারি নিবাসের রুম হবে না। মার্জাকে ডাকতে গিয়েও বিবেকে বাধা খেল মেহনুর। অসুস্থ মার্জা এমনি ঘুমাতে পারেন না। আজ একটু ঘুমোচ্ছে, ঘুমো। দুহাতে ভর দিয়ে যেই বিছানা থেকে উঠতে যাবে অমনি ধপ করে বিছানায় পড়ে গেল মেহনুর। জ্বরে শরীরের হাড়গুলো যেন ভঙ্গুর হয়ে মটমট করে উঠল। চোখ খিচুনি দিয়ে বিছানায় পড়ে রইল। ওঠার জন্য কয়েকবার জোর খাটালো, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ, বিফল। এই মুহূর্তে যদি মাহাতিমকে না দেখে কিছুতেই শান্তি পাবে না। মাহাতিমকে এখন চাই। অদ্ভুত জেদের বশে মেহনুর এবার উম্মাদের মতো ওঠার চেষ্টা করতে লাগলো, কিন্তু সফল হলো না। জ্বরের মধ্যে থাকতে একটু সহ্য হচ্ছে না। উঠতে পারছে না, বসতে পারছে না, দাঁড়াতে পারছে না। মেহনুর রাগে, ক্ষোভে, জেদে দুহাতের মুঠোয় চাদর খামচে ধরে, ঠোঁট শক্ত করে ফেলে। চোখ থেকে টলমল করে গরম পানি ছাপিয়ে পড়ছে। অসারতায় শরীর যেন চূড়ান্ত রূপে টলছে। অসহ্য, সব অসহ্য লাগছে। এমনই সময় চাপা নিস্তব্ধতার ভেতর ক্ষীণ একটা শব্দ হলো। শব্দটা স্বতঃস্ফূর্তভাবে কর্ণপথে ঢুকতেই মেহনুর চোখ খুলে দরজার দিকে তাকালো। আবছা অন্ধকারে কোনো কিছু দেখতে না পেলেও তার উদ্দীপ্ত ইন্দ্রিয় নিশ্চিত এই মুহূর্তে মাহাতিম এসেছে। জ্বরের ঘোরে সব কিছু বিষাদ লাগলেও পারফিউমের গন্ধটা চিনতে কখনো ভুল করবে না। গতরাতে যে উন্মুক্ত বুকটার ভেতর মুখ লুকিয়ে ঘুমিয়েছিল তার রেশ ভোলা অসম্ভব কিছু। মোটা মোটা অশ্রুগুলো জ্বরের সাথে দাঙ্গা করে ঝরঝর করে ঝরছে। চোখ দুটো কেমন ফোলা এবং ব্যথা অনুভব হচ্ছে। মেহনুর হাতের মুঠো স্বাভাবিক করে দুর্বল স্বরে বলল, আমি জানি আপনি এসেছেন। রুমের লাইটটা জ্বালান। আপনাকে একটুও দেখতে পারছি না। বলার কয়েক মিনিট পেরিয়ে গেলেও রুমের লাইট জ্বলার নামগন্ধ নেই। জ্বরের মধ্যে কোনোভাবেই শক্তি কুড়াতে পারছে না মেহনুর। গলা উঁচাতে গেলেও স্বর যেন বেরুতে চায় না। গলাতেই দুমড়ে মুচড়ে আটকে যায়। আস্তে আস্তে পদধ্বনির আওয়াজটা ক্ষীণ থেকে প্রকট হলো। হ্যাঁ, এগিয়ে আসছে। তার দিকে তাকিয়ে নীরব পায়ে আসছে। দুর্বল হাতজোড়া থরথর করে কাঁপা অবস্থায় তার দিকে বাড়িয়ে দিল মেহনুর। ব্যাকুল আবেদনে মাহাতিমকে জাপটে ধরার ইচ্ছায় রুক্ষ গলায় কাশতে কাশতে বলল, এদিকে আসুন, আপনাকে একটু ধরতে চাই। কাছে আসুন। নির্বিকার ভঙ্গিতে বিছানার কাছে আসলো মাহাতিম। পলকহীন দৃষ্টিতে মেহনুরের বাড়িয়ে দেয়া কাপা কাপা হাতের দিকে তাকালো। চোখ সয়ে যাওয়া আলোয় মেহনুরের চিকচিক চোখ দুটোর অবস্থা দেখে খপ করে হাঁটু ভেঙে বসলো মাহাতিম। মেহনুরের হাত দুটো উপেক্ষা করে কাতর মুখটার কাছে এগিয়ে গেল। বাঁ হাতটা দিয়ে গরম গালটা পূর্ণ আবেশে ধরতেই ঠোঁটে আলতো করে চুমু খেল মাহাতিম। চোখ বন্ধ করে মাহাতিমের মাথায় কাঁপা হাতটা রাখল মেহনুর। চুলের ভেতর নরম চামড়ায় উষ্ণ আঙ্গুলগুলো বুলিয়ে দিতেই মাহাতিম চোখ খুলে তাকালো। দুজনেই সরাসরি চোখাচোখি হতেই মেহনুরের দিকে ব্যথাতুর কণ্ঠে বলল, গা পুড়ে যাচ্ছে মেহনুর, তুমি আমাকে কোন অপরাধে শাস্তি দিচ্ছ? কথা শুনে খিলখিল করে হেসে উঠল মেহনুর। দু ফোঁটা মোটা অশ্রু তখন দু কোল বেয়ে গড়িয়ে পড়ল। ক্লিষ্ট ডান হাতটা দিয়ে মাহাতিমের মাথা ও বাঁ হাতটা দিয়ে পিঠের উপর সমান তালে ছুঁয়ে দিতে লাগলো। বুক ঠেলে গরম নিঃশ্বাসটা সশব্দে ছেড়ে দিতেই বলল, নিউমোনিয়া হলে কি করতেন? তখন তো আমার অক্সিজেন নেওয়া লাগতো। সুই ঢুকিয়ে হাত ঝাঁঝরা করে দিত। ডাক্তার এসে বলতো রোগীর অবস্থা খারাপ, খুব খারাপ, যে কোনো সময় দম বেরিয়ে মরতে পারে। ভ্রু কুঁচকে কপট রাগ দেখিয়ে মাহাতিম বলল, তুমি কি আমার সাথে মশকরা করছো? রাগের আভাস পেয়ে হাসতে হাসতে বলল মেহনুর, না, সত্য কথা বললাম। হতেও তো পারতো, হয়নি তো। হলে কি ভালো হতো না? আমার মতো একটা তুচ্ছ জীব পৃথিবী থেকে বিদায় নিত।
অন্তত এই সুযোগে আপনাকে কঠিন শাস্তি দিতে পারতো, তাই না? 2 মিনিট একদম নীরব হয়ে রইল। মেহনুর তো ভয়েই তটস্থ। জ্বরের ঘোরে বুঝি আবুল তাবুল মার্কা কথা বলে খেপিয়ে দিল। মাহাতিম যে চুপটি মেরে আছে, এখন কি তুলে আছাড় মারবে? মেহনুর তাড়াতাড়ি হন্যে হয়ে যেই কিছু বলতে যাবে, অমনি 2 হাঁটুর নিচে এক হাত ও ঘাড়ের তলায় অন্য হাত ঢুকিয়ে কোলে তুলে ফেলল মাহাতিম। বসা থেকে উঠে দাঁড়াতেই বন্ধ দরজার দিকে এগোতে এগোতে বলল, থাপ্পড় মারলেও কথা বের হয় না, আর এখন জ্বরের মধ্যে কথার খই খুঁটাচ্ছ? বলি কি, শাশুড়ি আম্মা কি তোমাকে পেটে নিয়ে মৌনব্রত করেছিল? কথাটা বলতেই দরজা খুলে বাইরে বেরোলো মাহাতিম। খোলা দরজাটা চাপিয়ে দিতেই নিজের রুমের দিকে যেতে যেতে ফের বলে উঠল, তোমার জন্য মা আমাকে খুব গালাগালি করেছে মেহনুর। ভাবতেও অবাক লাগে, বাবা যাওয়ার পর থেকে মা ওরকম শাসন কোনো দিনও করেনি। একদিকে খুশিও ছিলাম, আরেকদিকে দুঃখও লাগছিল। মেহনুর, তোমাকে যত্ন করতে কি কমতি রেখেছিলাম? কেন ওভাবে সেন্সলেস হয়ে গেলে? মেহনুর ফ্যাল করে চেয়ে রইল, শুধু কোনো কথা বলতে পারল না। একে একে সারিবদ্ধ রুমের দরজাগুলো পেরিয়ে যেতেই হঠাৎ মাঝের একটা দরজা যেন ফাঁক দেখল মাহাতিম। সেই সরু ফাঁক দিয়ে কেউ যেন তাদের দেখছে। মাহাতিমের অবচেতন মন জানান দিল মানুষটা কে হতে পারে। তবুও সেদিকে বিন্দুমাত্র ধ্যান না দিয়ে নিজের রুমে ঢুকল সে। সরু ফাঁকটা এক লহমায় খুলে দরজা দিয়ে বেরিয়ে এলো অনামিকা। সোনালি লাইটের আলোয় করিডোরে দাঁড়িয়ে সে মাহাতিমের রুমটা দেখছে। রাগে 2 হাত মুষ্টিবদ্ধ করে নিজের রুমে ঢুকলো। ঠাস করে দরজাটা বন্ধ করতেই ফোন লাগালো। চোখ বন্ধ করে দেয়ালে 2 হাত ঘুষি মারতেই ওপাশ থেকে রিসিভ হলো। হ্যালো, এই সময় ঘুমাচ্ছে না? কল দেওয়ার মানে কি? কি হয়েছে আনা? দপদপ রাগে চোখ বন্ধ করে দাঁত কিরমির করে বলল অনামিকা। তুমি তো মুখে চুইংগাম দিয়ে বসে আছো, আমি কিন্তু সহ্য করতে পারছি না ফুপি। আমি যে কোনো সময় বাবাকে কল দিয়ে অঘটন ঘটিয়ে দেব। রজনী চোখ কচলে কপাল কুঁচকে বলল, তোমার মাথায় কি বুদ্ধি নাই? সব সময় তাড়াহুড়া কেন লাগাও? মাহাতিম যদি লটর পটর করেই থাকে তাতে তো তোমার সমস্যা হওয়ার কথা না। ও চাইলে আরো 10টাকে সামলানোর ক্ষমতা রাখে। তুমি জাস্ট চুপ থাকো, আমাকে আমার মতো চলতে দাও না প্লিজ। তুমি ক্ষান্ত হলো না অনা। রাগটা প্রশমন না করে গজগজ করে বলল, আর কত চুপ ফুপি? তুমি কি ইচ্ছে করে এই কাণ্ড করছো না? আমি কিন্তু অ্যাব্রোড ফিরতে চাই। শুধু ওই গেওর বাচ্চাটাকে জঘন্য শিক্ষা দিয়ে ফিরতে চাই। এমন শিক্ষা দিতে চাই যেন মাহতিম আনসারি ধুকে ধুকে ক্ষমা চাক। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ল রজনী। পুরনো অতীতটা আরেকটু চাপা দিয়ে শান্ত কণ্ঠে বলল, ঠান্ডা থাকো না। ভাইজানকে প্লিজ বিরক্ত করতে যাবে না। এমনি ইলেকশনের জন্য প্রচুর ব্যস্ত হয়ে আছে। এবার ভোটে যদি জিতে যায়, আমি শুধু পাওয়ারটার জন্য অপেক্ষায় আছি। ওকে কোনোভাবেই প্রফেশনালি হ্যান্ডেল করা যাবে না। তুমি এটা ভালো করেই জানো। মাহাতিম সবার আড়ালে খুবই ডেঞ্জারাস পারসন বলেই পরিচিত। ওকে টলানো কিন্তু ইজি না। একমাত্র পলিটিক্যাল পাওয়ারই ওর মতো উচ্চ পদস্থ কর্মকর্তাই ওকে টলাতে পারবে। আশা করছি তুমি আমার কথাটা বুঝবে। রজনীর যুক্তি শুনে শান্ত হলো অনা। সম্মতির সূচকে ফোনটা কেটে বিছানায় শুলো সে। টেবিল ল্যাম্পটা অফ করে চোখ বন্ধ করলো। ঘুমোনো খুব প্রয়োজন। ঘুমটা না হলে শান্তি স্বস্তি স্বাভাবিক কোনোটাই হতে পারবে না। গেমস খেলতে খেলতে চোখ দিয়ে পানি পড়ছে মাহাদির। ঘোলা চোখটা কচলাতে কচলাতে বিছানা থেকে নামলো। ফোনটা ট্রাউজারের পকেটে ঢোকাতেই সোজা পা চালিয়ে মায়ের রুমের সামনে আসলো। দরজা খুলতেই হতভম্ব হয়ে বিরাট বড় হাঁ করলো মাহাদি। ঠাস করে হাঁ করা মুখটা 2 হাত দিয়ে ঢাকলো সে। ও মা, আমার বউ কোথায়? প্রশ্নটা মনে মনে উচ্চারণ হতেই এক দৌড়ে রুম থেকে বেরোলো মাহাদি। হনহন করে দৌড়ে গিয়ে একদম কাটকাট ভাবে মাহাতিমের দরজায় থামলো। নাক দিয়ে খ্যাপাটে ষাঁড়ের মতো নিঃশ্বাস ছাড়তেই 2 হাতের থাবা উঁচিয়ে দরজায় বাড়ি মারতে নিল। দরজায় যেই ভয়ঙ্কর আঘাতটা পড়বে অমনি পেছন থেকে কোমর জড়িয়ে শূন্যে তুলে ফেলল কেউ। মাহাদি তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে দেখলো মানুষটা তৌফ। তৌফ চোখ মুখ কুঁচকে ভীষণ রাগ নিয়ে ফুসফুস করছে।
চার্জারের জন্য স্বামীকে রুমে যাওয়ার জন্য কেবল দরজা খুলেছিল তোফ। চোখের সামনে ফুল স্পিডে মাহাদিকে দৌড়ে যেতে দেখে সেও পিছু পিছু গিয়ে হাজির। মনে মনে যা ভেবেছিল তাই ফলতে দেখে এখন ইচ্ছে করছে ধানের বস্তার মতো ছুঁড়ে আছড়াতে। তৌফের মুখে তাচ্ছিল্যের জায়গায় রাগ দেখে আজ ঠেলে ঠুলে হাসি দিল মাহাদি। হি হি করে হাসতেই তোতলা সুরে বলল, বউ খুঁজতে এসেছিলাম। তৌফ চোখ পাকিয়ে জিজ্ঞেস করে, ওটা তোর বউ? কষিয়ে লাগাবো। তোতলাতে তোতলাতে বলল মাহাদি, ভাইয়া ইয়ার মানে তো আমার। ভাইয়া বলেছিল তার যা কিছু আছে তা আমার। তৌফ ক্রুদ্ধভাবে বলল, তোর বউগিরি কবে ছুটবে বলতো? অসফল লাগে না এসব বলতে? মাহাদি হো হো হাসি দিয়ে বলল, মরলে পড়ে যাবে তোফো ভাই। আমি না মরা পর্যন্ত ভাইয়ার কপালে আমার বউকে দেব না। সে ইজ মাই ওয়াইফ। হো হো করে মুখে হাত চেপে হাসছিল মাহাদি। কথাটা শুনতেই কেন যেন তৌফের মনটা কামড়ে এলো। সে সমান তালে হাসতে পারল না আজ। সল্লাস হাসে মাতোয়ারা মাহাদির দিকে নির্লিপ্তে নির্বিকারে শূন্য মুখে চেয়ে রইল তৌফ। ধীরে ধীরে হাত নিচু করে মাহাদিকে নামিয়ে দিল। বিকারহীন দৃষ্টিতে ভেতর থেকে বলল কেউ, শেষ দেখাটা হলো যেন, ফিরবে না এই সময়, হুট করে হারিয়ে যাবে, দেখতে পাবো না তোমায়। ভোরের দিকে সমুদ্রের কাছে যেতে অদ্ভুত ভয় পেল সবাই। কেউ কেউ সূর্যোদয়ের দৃশ্য দেখতে গিয়ে কাছে যেতে পারল না। কেমন গা ছমছম শিহরণে পিছিয়ে গেল তারা। ভোর সকালে ঘুম থেকে উঠেই কনকনে ঠান্ডার ভেতর গোসল সেরে বেরিয়ে পড়েছে মাহাতিম। সাদা টি শার্টটা পরে নাইক ব্র্যান্ডের ট্রাউজার পরে সমুদ্রের বালুকা রাশির উপর হাঁটতে থাকে। মন আজ অন্যমনস্ক নয়, কিন্তু ঘুম ভাঙার পর থেকেই কেমন যেন আড়ষ্ট বোধ করছে। কিছু একটা হবে এমন একটা চিন্তা, মনোভাব, উৎকণ্ঠা তার মনের ভেতর ছোটোখাটো টর্নেডোর মতো ঘুরপাক খাচ্ছে। সাদা টি শার্টের উপর নেভি রঙের জ্যাকেট পরা, জ্যাকেটের বাঁ দিকে ছোট ছোট অক্ষরে ইংরেজি বর্ণমালায় সাদা রঙে লেখা নেভি। জ্যাকেটটা আজ পরার ইচ্ছে ছিল না মোটেই, কিন্তু লাগেজ খুলে হাতের কাছে যেটা পেয়েছে সেটাই ছোবল মেরে গায়ে টেনে বেরিয়ে পড়েছে। ঠান্ডা শীতল হিম বাতাসে তার জেলহীন চুলগুলো থেমে থেমে উঠছে। ডিউটিতে পুরোপুরিভাবে ঢুকে গেলে চুলগুলো ছেঁটে ছোট করে ফেলবে। অবশ্য এটাই নিয়ম। নিয়মটা একটু হেরফের হয়ে গেছে এবারের জন্য। হঠাৎ মনে পড়ল সে আজ শেভ করতে গিয়েও চোয়ালের নিচটায় হালকা মতন কেটে ফেলেছে। তবে সেই কাঁটাটা ছোট্ট ও চিকন ছিল বলে রক্ত বেরোয়নি। এতটা ছটফট কেন অনুভব করছে এই প্রশ্নের উত্তর কোনোভাবেই জানা নেই। শেভ করার দক্ষতাটা এতই নিপুণ যে দেদার্সে বাঁ হাত দিয়েও স্বল্প সময়ে ইলেকট্রিক রেজার ঘুরিয়ে ফিরিয়ে টানতে পারে। দফায় দফায় এতগুলো ভুল যে কাকতালীয় ঠেকছে না, অবচেতন মন যে কোনো কিছুর ইঙ্গিত দিয়ে যাচ্ছে, সেটা মূলত ধরতে পারছে মাহতিম। 6:41 অতিক্রম করলো এখন। সারা রাত ঘুম হয়নি। ক্লান্তির রেশটা এখনও তাকে কাবু করতে পারেনি। মেহনুরকে নিজের রুমে এনে সারাটা রাত ধরে জ্বর নামানোর শুশ্রূষায় লিপ্ত ছিল। জ্বরের ঘোরে মেহনুরের আবোল তাবোল কথা শুনে কতবার যে দমফাটা হাসি আটকাতে হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। সে জানে মেহনুর স্বাভাবিক ও সুস্থ রূপে ফিরে এলে আর এভাবে কথা বলবে না, কিন্তু সে মন থেকে চায় মেহনুর নিজের শক্ত খোলসের জড়তাটা দয়া করে ভেঙে ফেলুক। ফোনটা নিয়ে কল করলো সে। ট্রাউজারের বাঁ পকেটে হাত গুজে সমুদ্রের দিকে দৃষ্টি ফেলে তাকালো। কলের বিপরীতে থাকা ব্যস্ত ব্যক্তিটা টাচ স্ক্রিনে MAB লেখাটা ফুল ফর্মে ট্রান্সফার করতেই মাহতিম আনসারি বস বলে দ্রুত কলটা রিসিভ করলো। সাথে সাথে কোনো দেরি না করে MAB মানুষটা গম্ভীর কণ্ঠে বলে উঠল, আপডেট দিতে এত দেরি লাগার কথা না নোমান। তুমি ভালো করেই জানো আমি দেরি জিনিসটা খুবই অপছন্দ করি। দেরিতে উঠেছো নিশ্চয়ই। ডেড বডি থেকে কি ইনফরমেশন পেলে জানাও। কোনো রকম দ্বিধা ছাড়াই তার ডেস্কের উপর ফটাফট রিপোর্টটা খুলে গড়গড় করে বলতে লাগলো নোমান। সবটুকু তথ্য শুনে মাহতিম যার পর নাই অবাক। তবুও অবাকের রেশটুকু ভেতরে চেপে নিজেকে স্বাভাবিক করে রাখলো।
অজ্ঞাত সন্ত্রাসীর দলটা কোত্থেকে এসেছে এবং কোথা থেকে লিড পাচ্ছে সেসব তথ্য জানা জরুরি। এদের বিশাল নেটওয়ার্ক সম্পর্কে এখনো অনেক কিছু জানা যায়নি। পুরোপুরি একটা বিষয় না জানলে এদের সাথে ধাওয়া পাল্টা খেলা সহজ হবে না। নোমানের ভাষ্যমতে ট্রেক ডাউন করার পর কেউ একজন গাড়িগুলোতে আগুন জ্বালিয়ে দেয়। সেই সাথে গুলিবিদ্ধ হওয়া মৃত সন্ত্রাসীদের সমস্ত আলামত সেখান থেকে সটকে দেয়। মাতিমের স্পষ্ট মনে আছে সে কেবল 4টা গুলি ছুড়েছিল। সেই 4টা গুলির টার্গেট ছিল পেছন থেকে 3টা গাড়ির গতিরোধ করা। অথচ আশ্চর্যের বিষয় হলো একটা গাড়ির বদলে 3টা গাড়ি নাকি আগুনে ভস্ম হয়েছে। তার মানে এটা পরিষ্কার যে ওই যাত্রায় যারা বেঁচে গেছে তারাই তাদের সঙ্গীদের আগুনে পুড়িয়ে নাম ও নিশানা বিকৃত করে দিয়েছে। সমুদ্রের শোষ হিমেল হাওয়ায় মাহাতিমের চুলগুলো আবার কপাল ছুঁয়ে ছুঁয়ে দুলছে। তার চোয়াল জোড়া রাগে শক্ত, ভ্রুর কাছে নীল রগগুলো ফুলে উঠেছে। পকেটে থাকা হাতটা 5 আঙ্গুলে মুষ্টিবদ্ধ। সামনের যাত্রাটা খুবই ভয়াবহ হবে। নির্ঘাত প্রাণে মারাটাই তাদের টার্গেট। কখন, কোথায়, কবে হামলা হবে তার জন্য এক চুল অনুমান করা যাচ্ছে না। বিশাল বড় ঝুঁকিতে ঝুলতে যাচ্ছে মাহাতিম। তার আগামী দিনগুলো যে বিভৎস হবে তা নিয়ে সন্দেহ নেই। নিজের উপর যা ইচ্ছা আসুক, তারা চাইলে জানে মেরেই ফেলুক। কোনো ভয় নেই মাহাতিমের, শুধু নিজের পরিবার যেন সহি সালামতে থাকে। সমুদ্রের কাছ থেকে সরে এসে হোটেলের দিকে যেতে লাগলো। নোমানের উদ্দেশ্যে কাট গলায় বলল, আমার জন্য ফোর্স পাঠাতে হবে না, আমি সেফ আছি। আমার জন্য কিচ্ছু দরকার নেই। আমি চাই হোটেল এরিয়ার চারপাশে স্পেশাল ফোর্স পাঠানো হোক। তাদের সিভিল ড্রেসে আসতে বলো। আমি বিকেল 5টার মধ্যে জয়েন করছি। আমার এদিকের কাজ শেষ। নিরাপত্তার ব্যাপারে একটুখানি গাফিলতি দেখলে আমি কাউকে ছাড় দেবো না, সোজা সাপটা বলে দিলাম। কল কাটার সঙ্গে সঙ্গে নোমান ব্যস্ত হয়ে উঠল। বসের আদেশ মতো অনেকগুলো কল করে লোকেশন মতো সিভিল টিমকে রেডি হতে বলল। আজই মাহাতিম সশরীরে ডিপার্টমেন্টে ফিরবে বলে ভোর রাতেই লাগেজ গুছিয়ে রেখেছে। মেহনুরের জ্বরটা মাঝরাতেই ছেড়ে দিয়েছে। এবার সে ইচ্ছে করেই হাই ডোজের ঔষধ খাইয়েছে ওকে। হোটেলে ঢুকে রুমের দিকে যেতেই পেছন থেকে মেয়েলি কণ্ঠে 1 মিনিট মাহাতিম বলে উঠল কেউ। চমকে উঠল না মাহাতিম, শুধু চলন্ত পা দুটো থামিয়ে দাঁড়ালো। মাথা ঘুরে পেছনে তাকালো না সে। পেছনের আগন্তুক মেয়েটা যে অনামিকা তাতে সন্দেহ জাগার প্রশ্ন ওঠে না। মুখোমুখি এসে হাজির হলো অনামিকা। একজোড়া দৃষ্টি সে মাহাতিমের উপর ছুড়ে দিয়েছে। গায়ে ঢিলে ঢালা অফ হোয়াইট রঙের সিল্ক নাইটি, সেই নাইটির উপর কালো রঙের শাল জড়িয়ে নিয়েছে। গলাটা এতই বড় যে অশালীন কায়দায় বুকের ছোট্ট পোশাকটাও পরিদৃপ্ত। মাহাতিম দৃষ্টি সংযত করে অন্যদিকে মুখ ঘোরালো। এক চোট তুখোর গালির ঢোকের সাথে গিলে হাত দুটো পকেটে গুজল। অপ্রস্তুত ঢোক গেলাটা অন্য কিছু মনে করে মিটিমিটি হাসল অনা। তার উদ্দেশ্যটা সফল হয়েছে ভেবে আস্তে করে মাহাতিমের কাছে এসে দাঁড়ালো। আবেদনময়ীর মতো দৃষ্টি বিলিয়ে প্রসন্ন হাসিতে বলল, যদি তুমি চাও দেন আই ক্যান অ্যাডোর ইউ মাহতিম। ইঙ্গিতটা বুঝতেই রাগে চোখ বন্ধ করল মাহাতিম। অনামিকা এতে আরও খুশি হয়ে মনে মনে বিশ্বজয়ের মতো আনন্দ হতেই গতরাতের ব্যাপার টেনে বলল, ছেলেদের কষ্টটা আমি বুঝি আনসারি, তোমাদের সহ্য আর ধৈর্য জিনিসটা একেবারেই কম। সুযোগ পেলে আদরের জায়গায় বাদর হতে 1 সেকেন্ড দেরি করো না। জানি তো আদর খুঁজো। তা তোমার বউ কি তোমাকে হ্যান্ডেল করতে পেরেছে? মানে ওই যে বোঝোই তো, ওর সেন্স কি আছে? মুচকি করে হেসে দিতেই হঠাৎ পূর্ণ চোখে তাকালো অনা। মাহাতিমের গাঢ় লালচে ঠোঁট দুটোর দিকে দৃষ্টি যেয়ে ঠেকল। অতীতের পুরনো লোভটা কেমন চনমন করে উঠল আজ। নিঃশ্বাস প্রশ্বাসের বেগটা যেন ভারী হয়ে বুকটায় ধুকধুক করে ছুটছে। লালচে ঠোঁট দুটোকে নিজের অধর যুগলে পাওয়ার এক অদ্ভুত নেশা মনের ভেতর জেঁকে ধরেছে। লম্বা মানুষটার ঠোঁট দুটোর নাগাল পাওয়ার আশায় পা উঁচু করে বদ্ধ চোখে এগুচ্ছিল অনা। সুতীব্র আকাঙ্ক্ষায় মুখ বাড়িয়ে দিতেই সশব্দে ঠাস করে তাক লাগানো শব্দ হলো। বিদ্যুৎ পৃষ্ঠের মতো মাথাটা চক্কর দিয়ে উঠল। অনার চোখে মুখে সাথে সাথে অন্ধকার দেখতে পেল। ডান কান থেকে মৌমাছির মতো ভোঁ ভোঁ শব্দ শুনতেই কোথায় ছিটকে পড়ল সেই হুঁশ নেই।
চোখ ঝাপটাতে ঝাপটাতে স্পষ্ট দেখার চেষ্টায় ছিল অনা। কিছু বুঝে ওঠার আগেই তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো। শরীরটা নিস্তেজ হয়ে ভরহীন অবস্থায় ঠান্ডা ফ্লোরে পড়তেই আধো আধো দৃষ্টিতে দেখতে পেল একজোড়া পদধ্বনি দাপটের সাথে তার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, অনেক দূরে। এরপর সব অন্ধকার। মেঘলা আকাশের বিষণ্ণতা কাটিয়ে পূর্ব দিকে সূর্য উঠল। সূর্যের গোলাকার অগ্নি চাকাটা চারদিকে আলো ছড়িয়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছিল। সমুদ্রের বুকে নিজের জৌলুস ফেলে বেশ গরম করছিল পরিবেশ। সমুদ্র তীরে ভিড় করেছে পর্যটকরা। কেউ পরিবার সহ এসেছে, কেউ এসেছে বন্ধু দল নিয়ে, আবার কিছু কিছু এসেছে নবদম্পতির মতো হালাল ভ্রমণে। সকাল 9টার দিকে ঘুমের তন্দ্রা কাটল মেহনুরের। কঠিন জ্বরটা ছেড়ে গেলেও শরীর থেকে সব শক্তি যেন টেনে নিয়েছে। ঘুম জড়ানো চোখ দুটো আস্তে আস্তে খুলতেই সোনালি আলোয় ঝলমল রুমটা দেখতে পেল। ছোট্ট একটা হাই তুলে আশপাশে কাউকে খুঁজতেই শোয়া থেকে উঠে বসলো। ডান দিকে জানালার উপস্থিতি দেখে দু হাতে পর্দা সরিয়ে দিল। অমনি চোখ ধাঁধিয়ে সকালে সূর্যটা ছুঁয়ে দিল ওকে। চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিয়ে নাক ও ঠোঁট দিয়ে শব্দ করে নিঃশ্বাসটা ছাড়ল। চোখ খুলতেই সুন্দর সকালটাকে মুচকি হাসি দিয়ে অভিবাদন জানাতেই বিছানা থেকে নামলো। সকাল সকাল মাতিমের দেখা না পেয়ে সুন্দর সকালটাও ফিকে লাগছে। জ্বরের জন্য ম্যাজ ম্যাজ ভাবটা কাটানোর জন্য গোসলের উদ্যোগ নিল। কিন্তু পরনের কাপড় যে মার্জার রুমে সেটা সে জানে। সালোয়ার কামিজে অভ্যস্ত নয়, খুব ছোট থেকেই মা বড়মার নির্দেশে শাড়ি পরে বড় হয়েছে। এখন কামিজ পরেও কেমন যেন খুঁতখুঁতে লাগছে। কতক্ষণে পাল্টাবে সেই চিন্তাই যেন বড় কথা। ঘরের একদিকে বিশাল লম্বা বাদামি রঙের আলমারি দেখতে পেল। সেখানে নিশ্চয়ই মাতিমের পোশাক আশাকের সাথে তোয়ালি রেখেছে। আপাতত ট্যাপের পানির নিচে মাথা ভিজাতেই ইচ্ছে করছে ওর। সেই চিন্তাটা চেপে বসতেই আলমারি খুলে হাতের কাছে তোয়ালি পেয়ে গেল। তোয়ালিটা দু হাতে নিয়ে নাকের কাছে আনতেই পরিচিত ঘ্রাণে ঠোঁটে হাসি ছলকে উঠল। মাহাতিমের ব্যক্তিগত জিনিসে হাত লাগালে অদ্ভুত শান্তি লাগে। মনটা আনন্দে নেচে ওঠে। মনে হয় যেন নিজের দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে অস্তিত্বের সাথে মিশে আছে। তোয়ালি নিয়ে ওয়াশরুমে ঢুকতেই হঠাৎ ক্লোথ হ্যাঙ্গারে দৃষ্টি আটকে গেল। এ কি? হ্যাঙ্গারে আগে থেকেই শাড়ি, ব্লাউজ, পেটিকোট ঝুলছে। আশ্চর্যে নাস্তানাবোধ হতেই ক্লোথ হ্যাঙ্গারের শাড়িটা দেখে খিলখিল করে হেসে উঠল মেহনুর। মাতিম আনসারির দুর্ধর্ষ চিন্তা, উপস্থিত বুদ্ধি দেখে এক বুক ভালোবাসায় শিউরে উঠল। হালকা বেগুনি রঙের সুতি শাড়ি, লাল টকটকে মোটা পাড়, শাড়ির পাশে মখমলের লাল ব্লাউজ দেখে মিচকি হাসিতে মাথাটা ডানে বামে দোলালো মেহনুর। অসভ্য লোক তো দেখি সবই ব্যবস্থা করে গেছে। নাস্তা খেতে বসে সবার মুখের অবস্থা করুন। চিন্তায় কারোর গলা দিয়ে পানি পর্যন্ত নামছে না। কি হবে না হবে সেটা নিয়ে চিন্তা করলেই মাথা কাজ করে না। টান টান উত্তেজনার ভেতর রুক্ষ মুখে বসে আছে সবাই। একটু আগে জানতে পেরেছে অনাকে করিডোরের কাছ থেকে সেন্সলেস অবস্থায় পাওয়া গেছে। তার অবস্থা খুবই খারাপ, রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে গুরুতর দশা। কিভাবে এই অবস্থা হয়েছে সেটা অবশ্য সৌভিকরা ছাড়া কেউ জানে না। হোটেলের দুজন স্টাফ একই ফ্লোরের অন্য রুমে বেডটি নেওয়ার সময় ঘটনাটা সচোখে দেখে ফেলে। তাদের কাছ থেকে টোপ ফেলে জেনে এসেছে সিয়াম। আপাতত ওই স্টাফদের টাকার জোরে মুখ বন্ধ করে এসেছে। ভুলেও এ খবর যেন অন্য কারো কানে না যায় সেটাও পরিষ্কারভাবে বলা শেষ। ভয় শুধু একটাই, নীরব বাঘিনী যেন এ বিষয়ে না জানে। কোকের বোতলে ছোট্ট চুমুক নিয়ে বিমর্ষ কণ্ঠে বলল, তৌফ, মাতিম যাই করুক আমার আপত্তি নাই, কিন্তু অন্যার ম্যাটার আইলে রে ভাই আমি বহুত টেনশনে থাকি। তৌফের কথায় যোগ করে শান্ত কণ্ঠে বলল সৌভিক, শুধু তাই না, আমরা সবাই থাকি। তোর কি মনে হয় বলতো, রজনী যে চুপ মেরে আছে, এই মহিলা কি কিছু প্ল্যান করে এসেছে? সৌভিকের কথাটা চট করে টেনে নিল নীতি। নিশ্চিত গলায় বলল, করে এসেছে, না হলে আমাদের সাথে শুধু শুধু তো সি বিচে দেখতে আসতো না। নীতির কথার উপর চুপ রইল সবাই।
সবার মন যেখানে একীভূত হয়ে চিন্তায় ডুবে আছে, তখনই গেমস খেলায় ব্যস্ত মাহাদি দাম্ভিকতার সুরে বলল, মহতিম ভাইয়া, সার্প মাইন্ডের কাছে এসব ফাউল প্ল্যান টিকে না। সবাই চকিত ভঙ্গিতে চমকে উঠতেই সাথে সাথে মাহাদির দিকে তাকালো। যে আত্মবিশ্বাস, যে দৃঢ়তা, যে প্রবল চেতনার সাথে মাহাদি কঠিন কথাটা সত্য বলে উঠল, তাতে সবাই বেশ অবাক। খাপে খাপ মাহাতিমের মতো মাহাতিমের ভাবে সাবে কথাটুকু বলল সে। বিস্ময়ের ঘোরে সবাই এখন মাহাদির দিকে তাকিয়ে আছে। আর চোখে সবার দৃষ্টি লক্ষ্য করে লজ্জা পেল মাহাদি। গেমটা পজ করে দু ভ্রু কঠিন করে কুচকে বিব্রত গলায় বলল, আমি কি লজ্জা পাই না? আমার দিকে এভাবে তাকাও কেন? আমি একটু আধটু ভাইয়াকে দেখে শিখি। ভাইয়া বড় হলে আমার তো মেহনুরকে বিয়ে করা লাগবে, এই জন্য এখন থেকে ট্রেনিং নিচ্ছি। বুঝেছো সবাই? মাহাদির উটকো কথা শুনে কয়েক মিনিট শক্ত মুখে নীরব রইল সবাই। সবার গম্ভীর মুখের অবস্থা দেখে মাহাদি ইতস্তত ভঙ্গিতে চোখ নামালো। এক মুহূর্ত যেন শুনশান। এরপর হো হো হাসির কলরব ফেটে পড়ল রুমের ভেতর। হাসতে হাসতে সবাই তখন একই সুরে বলে উঠল, চুপ কর বাটপার। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো মেহনুর। মাথা থেকে ভেজা তোয়ালেটা খুলে চুলগুলো ঝাড়া দিল। টপটপ করে বৃষ্টি ফোটার মতো বিন্দুকণা ফ্লোর জুড়ে পড়ল। ওয়াশরুমে শাড়ি পরতে গেলে পানিতে শাড়িটা ভিজে যেত। বাধ্য হয়ে শাড়ি হাতে রুমে আসতে নিয়েছে। মাহাতিম এখনো রুমে নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে আয়নার সামনে দাঁড়ালেও মনটা শান্তি পেল না। কোথায় গেছে লোকটা? একবার কি বলে যাওয়া যেত না? এখন যে এক পলক দেখার জন্য অসহ্য রকম অস্থির লাগছে, সেটা কি করে বোঝাবে? লাল পেটিকোটের ভাঁজে ভাঁজে শাড়িটা গুজে নিতেই বুকের উপর আঁচলের কাপড়টা টেনে নিল। মাথাটা একটু ঝুঁকিয়ে পেটের কাছে কুচির জন্য থামলো মেহনুর। দক্ষ হাতের আঙ্গুলে কুচির ভাঁজগুলো ঠিক করছিল সে। একটা দুটা তিনটা করে ভাঁজযুক্ত কুচিগুলো ক্রমাগত আঙ্গুলে ধরছিল। মাথা নত অবস্থায় ঠিক করা কুচিগুলো পেটের কাছে যেই কুচবে, ঠিক তখনই গা কাটা দিয়ে উঠল ওর। পেছন থেকে একজোড়া হাত এসে চোখের পলকে পেটের উপর আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরল। নিঃশ্বাস আটকে যেন স্থির হয়ে আছে মেহনুর। হাত থেকে এক এক করে সবগুলো কুচি ফস করে ফ্লোরে পড়ল। পিঠের উপর সুঠাম বুকের সান্নিধ্য টের পেল। কিছুক্ষণ পর অনুভব করলো পিঠের উপর চুলগুলো বামে সরে যাচ্ছে। নত দৃষ্টিটা চট করে বন্ধ করলো মেহনুর। নিঃশ্বাস আটকে রাখার কারণে প্রাণবায়ুটা বুকের ভেতর ফুরিয়ে আসছে। মেহনুরের নিঃশ্বাস না নেওয়ার পরিস্থিতিটা দেখে পেছনে থাকা মানুষটা মৃদু শব্দে হাসলো। হাসি দিয়েই বলল, মুখটা তুলো মেহনুর, একটু তো লজ্জাখানা, মুখটা দেখি। মাহাতিমের কথায় আরো কুকড়ে গিয়ে চোখ খিচে রইল। ভুলেও মাথা তুলল না মেহনুর। লজ্জায় কুণ্ঠায় মাথা নুইয়ে রাখলে ওর ডান কাতটায় থুতনি রাখলো মাহাতিম। আদরে আহ্লাদে চোখ বন্ধ করে মৃদু স্বরে বলল, আচ্ছা, একটু তো লজ্জাখানা, মুখটা দেখি। বিকেলে চলে যাচ্ছি, মন খারাপ করো না, পরের বার অনেক দিনের জন্য আসবো। চট করে চোখ খুলল মেহনুর। মাথাটা স্বাভাবিকভাবে তুলতেই মুখটা ডান কাঁধের দিকে ফিরাতে নিল, পারল না। মাহাতিমের গরম নিঃশ্বাসটা মেহনুরের গাল ছুঁয়ে থামিয়ে দিল। উদ্বিগ্ন কণ্ঠে মেহনুর এবার ঠিকই মুখ খুলল। চলে যাচ্ছেন মানে? চোখ খুলল মাহাতিম। আয়নায় এবার মেহনুরের পাশাপাশি সেও এক দৃষ্টিতে তাকালো। পেটের উপর হাত বুলাতে বুলাতে বলল, আমি থাকলে যে আপু আম্মু ঢাকার দলবল এসে পড়বে। এমন ভয়াবহ কথা শুনে কপট রাগ দেখাতে গিয়ে খিলখিল করে হেসে ফেলল মেহনুর। সেই হাসিতে কোনো জড়তা নেই, ভয় নেই, সংকোচ নেই। হাসতে হাসতে পেটের উপর মাহাতিমের হাতের উপর নির্বিঘ্নে হাত রেখে দিল মেহনুর। মুখটা ডানে ঘুরিয়ে মাহাতিমের দিকে তীর্যক চাহনিতে বলল, আপনাকে আমি বাধা দিইনি। কাল রাতেও মোক্ষম সুযোগ ছিল। আপনি সব সময়ের মতো দূরত্ব রেখে চলেছেন। কথা শুনে কিছুক্ষণ নির্বাক রইল মাহাতিম। এক দৃষ্টিতে মেহনুরের দিকে তাকিয়ে থাকতেই বোঝার চেষ্টা করলো কোনো কল্পনা করছে কিনা। মেহনুর ব্যাপারটা বুঝতে পেরে পেটের উপর থেকে হাত সরিয়ে মাহাতিমের দিকে ফিরল। কালো শার্টের ফোল্ডেড স্লিভের হাত দুটো টেনে এনে কোমরের দুপাশে রেখে দিল। বিমূঢ় মাহাতিম অবাকের রেশ না কাটাতে আলতো সুরে ধীরে ধীরে বলল, তুমি কি কাল রাতে হুঁশে ছিলে? মেহনুর ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে চোখে চোখে রেখে বলল, আপনি যে আমার ঠোঁটে চুমু খেয়ে লাভ ইউ বলেছেন,
ততক্ষণ পর্যন্ত ছিলাম। আরেক দফা আশ্চর্য হয়ে হাসি হাসি চোখে তাকালো মাহতিম। দুহাতে মেহনুরের গাল দুটো ধরে নিচু স্বরে বলল, তুমি কি তাহলে একটু বেহুশ ছিলে না? মেহনুর একটুক্ষণ চুপ থেকে স্থির চোখে তাকিয়ে রইল। মাহতিমের গভীর চাহনির অতল স্পর্শে নিজেকে সমর্পণ করে হালকা গলায় বলল,